লিঙ্কটা দেওয়া হয় তোমরাই শুধু দেখতে পারো। ঠিক আছে, তোমাদের একটা মিসকনসেপশন হয়তো তৈরি হচ্ছে, সবাই কিন্তু দেখতে পায় না। ঠিক আছে, যারা তোমরা পেড গ্রুপে আছো তোমরা বা প্রাইম গ্রুপে আছো, তোমাদের যে লিঙ্কটা দেওয়া হয় সেই লিঙ্কটাতে তোমরাই শুধু দেখতে পারো, সবার জন্য নয়। আর যেটা দেখবে আরেকটা আমরা ছোট করে কেটে দেখবে কিছু ভিডিও দেওয়া হয়, সেটা হচ্ছে কি তোমার ওপেন টু অল, সেটা সবাই সবাই দেখতে, মানে সেটা হচ্ছে কি তোমার ওপেন। আর যেটা তোমরা থাকো দেখতে পাও যে লিঙ্কটাতে, সেটা হচ্ছে কি তোমার প্রাইভেট করা থাকে, সেটা তোমাদের জন্য। কেমন বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, মুক্তা বলছে, মুক্তা আমি ভিডিওটা তো বাবা দিয়ে দিয়েছি, মুক্তা আমি দিয়ে দিয়েছি ভিডিওটা। ঠিক আছে, 4:30টায় যে ক্লাসটা হয়েছে তার রেকর্ডিং ভিডিও আমি টেলিগ্রামেও দিয়েছি, আর তোমার ইয়েতেও দিয়েছি, হোয়াটসঅ্যাপে দিয়েছি। ওকে, চলো দেখো। এবার দেখো, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমেই কিন্তু দেখো অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি অফ দ্য রেসপিরেটরি পেসেজ অ্যান্ড অর্গানস। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি পেসেজ এবং অর্গানের যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে যেটা থাকে আমাদের নেজাল কেভিটি, তারপর থাকে ফেরিংস, লেরিংস, ট্রাকিয়া, তারপর হচ্ছে ব্রঙ্কাই এন্ড ব্রঙ্কিওলস, লাংস, তারপর এলিভোলাই। ঠিক আছে, মানে এতগুলো হচ্ছে কি তোমার তোমার বলতে পারো যে অংশ বা পার্টস নিয়ে আমাদের রেসপিরেটরি প্রেসেস এবং অর্গান তৈরি হয়। তো প্রথমেই দেখতে পাচ্ছ নেজাল কেভিটি, নাসিকা গহ্বর, তারপর দেখতে পাচ্ছ ফেরিংস, তারপর লেরিংস, ঠিক আছে, ট্রাকিয়া, ব্রঙ্কাই এন্ড ব্রঙ্কিওলস, তারপর লাংস, লাংসের হচ্ছে কি আমরা দেখতে পাবো কি এলভিওলাই। তো এখানে তোমাদের একটা ছোট্ট করে আমি ছবি দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অর্ক বলছে স্যার একটা রিকোয়েস্ট আছে, যে আমরা যা করছি তা ভুলছি, তাই যদি মক টেস্টের সাথে ওই টপিকগুলোর একটা টেস্ট নিয়ে ভালো হয়। আচ্ছা, আমরা তো টেস্ট নেবো, কালকে তো তোমাদের টেস্ট হচ্ছে, তো তোমাদের তো কালকে টেস্ট হচ্ছে, তো তাই না? প্রত্যেকটা সানডে করে তোমাদের যা যা পড়ানো হচ্ছে। আচ্ছা, পুরোনো টপিকের উপর, পুরোনো টপিকের উপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে জিনিসটাকে নিয়ে ভেবে দেখি। যদি আমার মনে হয় ঠিক আছে, তাহলে হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, যখন তোমরা সবাই বলছো তাহলে আমি জিনিসটাকে ভেবে দেখছি, ঠিক আছে, যে কেমন ভাবে করা যায়। ওকে, তো যাতে, হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ বলতে হচ্ছে কি আমরা সপ্তাহে যা যা পড়ছি, ঠিক আছে, তো সেগুলো তো আমরা হচ্ছে রবিবার করে করাচ্ছি। ঠিক আছে, বাকি তোমরা বলতে চাইছো যে পুরোনো যে জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে হয়, ঠিক আছে, একটা কাজ করলে হয় যে রবিবার হচ্ছে কি দুটো টেস্টের বদলে 3টে টেস্ট হয়ে যাবে। ঠিক আছে, রবিবার দুটো টেস্টের বদলে 3টে টেস্ট, একটা টেস্ট তাহলে হয়ে যাবে, একটা টেস্ট হয়ে যাবে তোমার হচ্ছে কি, মানে দুটো টেস্ট যেটা আমরা নিই। আর আগে শুনে নাও তোমরা, ঠিক আছে, মন দিয়ে শুনে নাও। দুটো টেস্ট যেটা আমরা নিই সপ্তাহে, উইকে যেটা পড়ানো হলো একটা 9-10 আর একটা 11-12 আমরা নিচ্ছি সপ্তাহে যেটা পড়ানো হলো। এর সাথে আর একটা না হয় এড করে দেওয়া হবে। ঠিক আছে, আর একটা এড করে দেওয়া হবে, সেটা হচ্ছে কি তোমার ওভারঅল, মানে প্রথম থেকে টিল মানে লাস্ট পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট যতটা পড়ানো হয়েছে, ফার্স্ট টু লাস্ট, তার উপরে হচ্ছে কি বোথ 9-10 এবং মানে এটা দুটো করছি না, এটা দুটো করছি না, শুধুমাত্র হচ্ছে একটাই করছি, বোথ 9-10 এবং 11-12। ঠিক আছে, নাহলে চাপ হয়ে যাবে, আমারও চাপ হয়ে যাবে, তোমাদেরও চাপ হয়ে যাবে। ঠিক আছে, দিলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা করলে তাহলে তোমরা তোমরা যদি বলো, তোমরা যদি এপ্রুভ করো, তাহলে আমি এটা না হয় কালকে থেকে শুরু করে দেবো। ঠিক আছে, তাহলে এটা থেকে শুরু করে দেবো, তাহলে কালকে থেকেই শুরু করে দেবো। আমি যেটা বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে যেভাবে উইকে তোমাদের দুটো করে মক টেস্ট কথা হয়েছিল 9-10 এবং 11-12 করে, যেটা তোমার হচ্ছে কি প্রত্যেকটা উইকে যা যা পড়ানো হলো 9-10 এবং 11-12 টেস্ট হচ্ছে, সেই সাথে প্রথম মানে শুরু থেকে যে ক্লাসটা হলো এবং শেষে যে ক্লাসটা হলো, তার মাঝখানে যত সিলেবাস হয়েছে বোধ 9-10 এবং 11-12, সেখান থেকে একটা মক টেস্ট থাকলো, তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা তোমাদের মনে হয় সবার পছন্দ হয়েছে, তাই তো? যদি কারোর অপছন্দ হয়ে থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। দেখো, প্রথম কথা হচ্ছে কি যা কিছু হচ্ছে তোমাদের ভালোর জন্য, তো ওতে হচ্ছে কি তোমরা যখন চাইছো, তাহলে আমি সেটা করবো না তা হয় না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ডান, এটাই ফাইনাল থাকলো, এটাই ডান। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। দেখো, এবারে আমরা টপিকে ফিরে যাই। ঠিক আছে, এটা ডান হয়ে গেছে, এটা ডান, ডান। ওকে, আমি এটা কালকে থেকে ইমপ্লিমেন্ট করে দেবো। ঠিক আছে, দেখো তাহলে এবার দেখো রেসপিরেটরি প্যাসেজেস। ঠিক আছে, তো এখানে তাহলে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা দেখতে পাচ্ছ যে আপার রেসপিরেটরি টেক, আর এটা হচ্ছে তোমার লোয়ার।
তো আপারের ক্ষেত্রে কে কে থাকছে দেখো, না নেজাল কেভিটি, তারপর দেখো যে তোমার ফেরিংস, তারপর হচ্ছে তোমার লেরিংস, ঠিক আছে। আর সেই সঙ্গে দেখো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে থাকবে ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাই এবং হচ্ছে লাংস। ওকে, তো এগুলো হচ্ছে কি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে ট্রাকিয়ার পরে, ঠিক আছে, এই লেরিংস এর পরে ট্রাকিয়া থেকে শুরু হচ্ছে কি আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা মনে রাখবে। তো দেখো আমরা প্রথম থেকেই শুরু করছি, একদম গোড়া থেকেই। প্রথম যেটা আমরা নেজাল কেভিটি বললাম, যেটাকে নাসিকা গহ্বর আমরা বলি। তো এটা আমরা সবাই জানি যে এটা যদি আমরা দুটো প্যারামিটারে এদের বৈশিষ্ট্য আমরা দেখবো, একটা অ্যানাটমিক্যাল, একটা আছে তোমার হিস্টোলজি। তো অ্যানাটমিক্যালের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, না অ্যানাটমিক্যাল ক্যারেক্টার হিসাবে যদি আমরা দেখি, তাহলে মুখমণ্ডলের উপরের অংশে অবস্থান করে, দুটি ভাগে বিভক্ত থাকে, বাম এবং ডান নাসাপথ, ঠিক আছে। কারণ দুটো তো নাসিকা ছিদ্র থাকে আমাদের, এবং এটা বেসিক্যালি দুটো জিনিস নিয়ে গঠিত হয়। হাড় থাকে মানে বোন থাকবে, আর কার্টিলেজ থাকবে মানে তরুণাস্থি থাকবে, অস্থি এবং তরুণাস্থি দিয়ে তৈরি হবে। আচ্ছা, সেই সঙ্গে দেখো এটা বেসিক্যালি কি কাজ করে, আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, বায়ু আর্দ্রতা বৃদ্ধি, ধূলিবালি যে পরিশোধন করার কাজ করে, যাতে আমাদের রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে কোনো ডাস্ট প্রবেশ না করে যায়, সেই জন্য এরা কাজ করে। আর হিস্টোলজিক্যালি যদি আমরা ক্যারেক্টার ছিল দেখি, তাহলে এখানে যে ধরনের এপিথেলিয়াম টিস্যু থাকে তার নাম কি, সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এটা মনে রাখবে। তাহলে আমাদের যে নেজাল কেভিটি থাকে, তো এটা বেসিক্যালি যে তোমার হচ্ছে কি তোমার এপিথেলিয়াল টিস্যু নিয়ে গঠিত হয়, তার নাম কি বললাম, সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা স্পেশাল টাইপসের তোমার হচ্ছে কি এপিথেলিয়াল টিস্যু, যেটা আমাদের নেজাল কেভিটি বা নাসিকা গহ্বরে অবস্থান করে, ঠিক আছে। এবং দেখো এখানে গ্লোবলেট কোষ থাকে, যেটা মিউকাস নিঃসরণ এমএমইজি। ব্লাডের মধ্যে কত পিওটি থাকে, না 40 এমএমইজি। ওকে, তাহলে এলভিওলাইতে থাকছে যে কি তোমার 104, আর রক্তের মধ্যে তখন থাকে কত, না 40 এমএমইজি। এবার দেখো ফলে কি হয়, এই O2 এলভিওলাই থেকে রক্তে ছড়িয়ে পড়ে ডিফিউশন করছে মাধ্যমে। কারণ দেখো এখানে পার্সেল প্রেসারের একটা ডেফিসিয়েন্সি আছে, এলভিওলাইতে পার্সেল প্রেসারটা বেশি, ব্লাডের হচ্ছে কম, কত ব্লাডের ক্ষেত্রে 40, আর এখানে এলভিওলাইতে 104। তো এই জন্য কি হচ্ছে, এখানে এলভিওলাই থেকে রক্তটা ডিফিউশনের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। দেখো এবার এই জন্য বলছি, এবারে যখন হচ্ছে কি তোমার দেখতে পাচ্ছ এই O2টা যখন হিমোগ্লোবিনে মানে অ্যাকচুয়ালি কিন্তু আরবিসি পার্টিসিপেট করে, তোমরা জানো ব্লাডের, এখানে যে ব্লাড বলছি, ব্লাড বলতে হচ্ছে কি তোমার আরবিসি। এবারে আরবিসির মধ্যে একটা উপাদান থাকে, তার নাম কি হিমোগ্লোবিন। এই তো এই তো তোমার কি করবে, তাহলে অক্সিজেন যেহেতু পেয়ে গেল, অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন কি করবে, অক্সিজেনকে বাইন্ড করবে, দিয়ে কি তৈরি করছে দেখো, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা বলো, এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা বলো। সো বুঝতে পেরেছো তো? তাহলে প্রথমে হচ্ছে কি হলো, না অক্সিজেন যেটা তোমার হচ্ছে কি এলভিওলাই থেকে কি হলো, না অক্সিজেনটা হচ্ছে কি তোমার হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে তোমার হচ্ছে কি, হ্যাঁ তখন হচ্ছে অক্সিহিমোগ্লোবিনটা তৈরি করে দেয়। এবার কি, এবার ভালো করে দেখো, এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দেখো, এবারে এ নিয়ে আছে কোথায়, এই যে অক্সিহিমোগ্লোবিন আরবিসি বা তোমার হচ্ছে কি হিমোগ্লোবিন আরবিসির দ্বারা যাচ্ছে কোথায়, প্রত্যেকটা সেল কিংবা টিস্যুতে যাবে, তাই না? সেল বা টিস্যুতে কেন, না সেল বা টিস্যুতে হচ্ছে অক্সিজেন লাগবে। কেন লাগবে, না সেখানে সেখানে কি হয়, না অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডেশন ঘটবে, এটিপি তৈরি করতে হবে অক্সিডেশন করে, তাই না? এটিপি তৈরি করলে তবে গিয়ে বাকি ফাংশন গুলো চলবে। তাহলে সেখানে সেল বা টিস্যুতে হচ্ছে অক্সিজেন লাগবে। এবারে ভালো করে দেখো, তখন রক্তে দেখো পার্সেল প্রেসার হয়ে যাচ্ছে, দেখো 45 এমএমএসজি, ঠিক আছে। এলভোলাইতে কত তখন, না 40 এমএমএসজি। এবার মানে এটা উল্টোটা। আচ্ছা, আমি এটা এই টিস্যুর ব্যাপারটা পড়ে আসছি। এবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মানে যেহেতু সে অক্সিজেন দিয়ে দিয়েছে, এবার এলভোলাই কি নিবে, CO2 কে নেবে। তো এই জন্য দেখো রক্তে তখন CO2 পার্সেল প্রেসার কত, 45 এমএইজি, আর এলভিওলাইতে কত, মাত্র 40। তাহলে কোথায় বেশি কোথায় কম, রক্তে বেশি, এলভিওলাইতে কম। তাহলে কোথা থেকে কোথায় যাবে, রক্ত থেকে দেখো এলভিওলাইতে চলে যাবে। এই জন্য বলছে CO2 রক্ত থেকে এলভিওলাইতে ডিফিউশনের মাধ্যমে আবার চলে যাবে, ঠিক আছে। দেখো দেখো তাহলে কি হলো, না তখন হচ্ছে কি CO2 যেহেতু হচ্ছে রক্তের মধ্যে বেশি, এলভিওলাইতের মধ্যে কম, তো দেখো এলভিওলাইতে কি হবে, ডিফিউশনের মাধ্যমে রক্ত থেকে চলে যাবে কোথায়, ফুসফুসে। চলো এবার দেখো এখানে কিছু হচ্ছে কি কিছু বিষয় মনে রাখতে হবে। যেমন বলছি
যে সিম্পল ডিফিউশনের মাধ্যমে গ্যাস এক্সচেঞ্জ হয়, একে এক্সটার্নাল রেসপিরেশন আমরা বলি। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল রেসপিরেশন এবং এখানে সিম্পল ডিফিউশন। কেন সিম্পল ডিফিউশন? পার্সিয়াল সিউ পার্সিয়াল প্রেসার, ঠিক আছে, পি মানে হচ্ছে পার্সিয়াল প্রেসার। দেখো তাহলে পি এখানে দেখো সিম্পল ডিফিউশনের মাধ্যমে কিন্তু হচ্ছে। কেন না, যেহেতু প্রেসারের ডেফিসিয়েন্সি রয়েছে বলে আমরা এখানে বলতে পারি যে সিম্পল ডিফিউশন হচ্ছে। সিম্পল ডিফিউশনের মাধ্যমে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেন না দেখতে পেলে যে অক্সিজেন এবং সিও2 এর মধ্যে একটা পার্সিয়াল প্রেসারের ডেফিসিট রয়েছে। এলভিলাইতে হচ্ছে কি তোমার O2 পার্সিয়াল প্রেসারটা হাই, ব্লাডে হচ্ছে কি পার্সিয়াল প্রেসার কম, তাহলে এলভিলাই থেকে ব্লাডে চলে যাচ্ছে O2। আর অন্যদিকে O2 পার্সিয়াল সিও2 হচ্ছে কি রক্তে হচ্ছে কি তোমার 45 আর এলভিলাইতে মাত্র 40, তাহলে কি হবে তখন রক্ত থেকে এলভিলাইতে হচ্ছে কি তোমার সিম্পল ডিফিউশনের মাধ্যমে O2 চলে যাবে, সিও2 চলে যাবে। ঠিক আছে, চলো এবার দেখো, এবার বলছি দেখো, এবার হচ্ছে কি তোমার সিম্পল ব্যাপার, মন দিয়ে তোমরা শোনো, তোমরা আসলে এই জিনিসটাকে কঠিন মনে করে নিচ্ছি, তোমাদেরকে একটু মানে ভালো করে হচ্ছে কি সিম্পল ভাবে মনে রাখতে হবে। দেখো দেখো এবার হচ্ছে কি তাহলে রক্ত ও টিস্যুর মধ্যে কিভাবে বিনিময় হয়, অর্থাৎ টিস্যু ওর ইন্টারনাল রেসপিরেশন কিভাবে হয় জানো। এবার বলছে সিস্টেমিক ক্যাপিলারিস এবং হচ্ছে শরীরের সাধারণ টিস্যু বা কোষ, এখানে গ্যাসের বিনিময় কিভাবে হয় দেখো। বলছে দেখো প্রথম অক্সিজেন, তাহলে দেখো রক্তে তখন কত হচ্ছে, দেখো অক্সিজেন হচ্ছে 95 mmHg, আর টিস্যুতে কত 40 mmHg। তাহলে কোথায় বেশি? ব্লাডে বেশি, টিস্যুতে কম। তাহলে ইজিলি কি হবে না, তোমার হচ্ছে কি ব্লাড থেকে টিস্যুতে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমার O2 রক্ত থেকে হচ্ছে কি তোমার কোষে ছড়িয়ে পড়ে, কোষে গিয়ে মাইটোকন্ড্রিয়া দেখো সেলুলার এক্সপ্রেশন, যেটা তোমাদেরকে বলছিলাম। তাহলে কোষ বা টিস্যুতে দরকার কি না তোমার তোমার হচ্ছে কি দেখো না তোমার হচ্ছে কি তুমি মন দিয়ে শোনো, তোমার বোরিং লাগবে না। ঠিক আছে, এখানে আবার বোরিং এর প্রশ্ন কোথা থেকে আসে? তুমি সারাদিন হচ্ছে কি তোমার 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করবে, সেখানে আবার বোরিং। তো বাইকার্বনেট আয়ন তৈরি করার মাধ্যমে দেখো প্রায় 70%, কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করছে 23%, আর দ্রবীভূত অবস্থায় 7%। তো দেখতে পাচ্ছ এখানে বাইকার্বনেট আয়ন যেটা তৈরি করছে, তো তার জন্য দেখো একটা এনজাইম লাগে, এই এনজাইমের নামটা মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দিতে পারে। তার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেজ। তো দেখতে পাচ্ছ যে আমাদের যে সিও2, ঠিক আছে, আরবিসি তে কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকের উপস্থিতিতে H2CO3 তে কনভার্ট হয়ে যায়। পরবর্তীকালে দেখো ভেঙে গিয়ে H প্লাস প্লাস HCO3 মাইনাসে কনভার্ট হয়ে যায়। তো এই HCO3 কি হবে, এটা ট্রান্সফার হয়ে চলে যাবে। আচ্ছা কার্বামিনো হিমোগ্লোবিনের জন্য কি হয় না, দেখো সিও2 হিমোগ্লোবিনের অ্যামাইনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এই যে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে, এই অবস্থায় সে ট্রান্সফার করতে পারে। কিংবা সরাসরি দেখতে পাচ্ছ সিও2 প্লাজমাতে হচ্ছে কি হবে, যুক্ত হয়ে গিয়ে তারা কি করতে পারে না তোমার ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, চলো এবার দেখো সিও2 এবং HCO3 তৈরির প্রক্রিয়া দেখো, ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ যে সিও2 প্রথমে কি হয়, ডাইরেক্টলি কিন্তু হচ্ছে কি তোমার মানে কি হয় না তোমার মানে ইয়ে হয় না, প্রথমে কি হয় না সিও2 সঙ্গে H2O ওয়াটারের সঙ্গে হচ্ছে বিক্রিয়া ঘটে। তো হঠাৎ করে তো বিক্রিয়া হবে না, তো তার জন্য একটা এনজাইম লাগে, তার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। ও কি করছে দেখো, এই সিও2 এবং H2O কে যুক্ত করে দিচ্ছে, দিয়ে দেখো H2CO3 প্লাস H প্লাস, মানে প্রথমে H2CO3 তে কনভার্ট করেছে, এই H2CO3 পরবর্তীকালে দেখো H প্লাস প্লাস HCO3 মাইনাস, অর্থাৎ বাইকার্বনেটে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে সিও বলতে দেখো কার্বনিক অ্যানহাইড্রেজ, এটি গুরুত্বপূর্ণ উৎসেচক যা আরবিসি তে থাকে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবারে আমরা নেক্সট যেটা পড়বো ক্লোরাইড শিফট আয়ন, ক্লোরাইড শিফট বা হচ্ছে হামবার্গার ফেনোমেনন, এটা পরীক্ষায় আসে, তো এটা আমরা পড়বো। তার পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারলে যে O2 কিভাবে পরিবাহিত হচ্ছে দুভাবে, একটা হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিমোগ্লোবিন তৈরি করার মাধ্যমে, আর একটা তোমার সরাসরি প্লাজমার সঙ্গে দ্রবীভূত হয়। আর একটা কি বললাম সিও2 তাহলে পরিবাহিত হচ্ছে তিনভাবে, একটা দেখো বাইকার্বনেট আয়ন তৈরি করার মাধ্যমে, এটা কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করার মাধ্যমে, একটা আছে তোমার প্লাজমার সঙ্গে দ্রবীভূত অবস্থার মাধ্যমে। চলো এবারে আমরা তাহলে কি করব, এবার আমরা পড়বো যে ক্লোরাইড শিফট বা হামবার্জার ফেনোমেনন। ঠিক আছে, হামবার্জার ফেনোমেনন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, তোমরা জানো, যেটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো এবারে দেখো তাহলে এখানে দেখো ডায়াগ্রামটা একটা দিয়েছি আমি, এই ডায়াগ্রামটাকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তার আগে আমি থিওরিটা বলে দিই, তারপর ডায়াগ্রামটা দেখিয়ে দেবো। ঠিক আছে, একটু হয়তো হেজি হয়ে যাচ্ছে, বাট তোমরা যখন ছোট করে দেখবে তখন বুঝতে পারবে ভালো করে। দেখো তো প্রথমে দেখো এখানে ক্লোরাইড শিফট বা হামবার্জার যে ফেনোমেনন, এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তার পর্যন্ত বলে দেখি এতটা যতটা আমি বললাম তোমরা বুঝতে পেরেছো কিনা, বোঝা যাচ্ছে? দেখো আমি যে জিনিসটা তোমাদেরকে করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এতটা দেখো সুন্দর সাজিয়ে গুছিয়ে কেউ করে দেবে না বাবা। আমি জানি না তোমরা খুশি কিনা, বাট যারা হচ্ছে কি পড়াশোনা বোঝো
পড়াশোনার সম্বন্ধে হচ্ছে কি চর্চা করো, তো নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে, যে যে জিনিসটা করে দেওয়া হয়েছে ততটা কতটা তোমাদের জন্য মানে গুরুত্বপূর্ণ। এবার যারা একদম পড়াশোনার সঙ্গে ছিলে না তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, কিছু করার নেই, তাই না? যারা একদম পড়াশোনা থেকে হচ্ছে কি মানে মানে কি বলবো, 100 হাত দূরে বা 1 ক্রোশ দূরে ছিলে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, কিন্তু যারা পড়াশোনা করছিলে তোমরা জানো তোমাদের ক্ষেত্রে এই নোটটা কতটা কার্যকরী নোটস, ঠিক আছে, কারণ এতটা ছোট ভাবে করে দেওয়া হচ্ছে, এটা তোমরা কিন্তু পাবে না। আমি আমার নোটসের প্রশংসা করছি না, ঠিক আছে, যারা পড়াশোনা করো তোমরাই বুঝতে পারছো, ঠিক আছে। চলো দেখো, এবার বলছে দেখো ক্লোরাইড শিফট বা হামবার্জার ফেনোমেনন, ঠিক আছে, ক্লোরাইড শিফট বা হামবার্জার ফেনোমেনন। দেখো, একদম একদম যে পড়াশোনা বোঝে, যে পড়াশোনা করে, তারাই হচ্ছে, লোকে বলে না একটা কথা আছে যে জহুরি জোহর চিনি, এটা জানো তো, এটা শুনেছো? জহুরি জোহর চিনি, তুমি যদি একটা মানে একটা যে মানে একটা দামি একটা পাথরকে নিয়ে যদি তুমি হচ্ছে কি একটা কামার বা একটা যারা সুতোর বা যারা আছে কি তোমার কার্পেন্টার তাদেরকে দাও, সে তার মূল্য বুঝতে পারবে না। তুমি যদি একটা জহুরিকে দাও, সে তার মূল্যটা কিন্তু বুঝতে পারবে। ঠিক একইভাবে এই জিনিসটার মূল্যটা তার কাছেই হবে যে পড়াশোনা করে বা যে পড়াশোনা বোঝে, ঠিক আছে। বাকি তুমি অন্য কাউকে দিলে সে ভাববে যে এটা একটা লেখা, আর কিছু নেই। দেখো, ভালো করে দেখো, তাহলে ক্লোরাইড শিট বা হামবার্জার ফেনোমেনার ক্ষেত্রে মনে রাখবে যে আরবিসি তে এই CO3 জমা হলে তা রক্তে চলে যায়, তাই না? তাহলে যখন হচ্ছে কি আরবিসি তে এই বাইকার্বনেট জমা হয় তখন রক্তে চলে যাবে, ব্লাডে চলে যায়। তখন সেই ভারসাম্য বজায় রাখতে ক্লোরাইড আয়ন আরবিসি তে প্রবেশ করে, ঠিক আছে, কারণ ভারসাম্য বজায় রাখতে হবে, কারণ একটা তোমার একটা অসমোটিক পোটেনশিয়াল তৈরি হচ্ছে, তো সেটাকে নিউট্রালাইজ করার জন্য কি হয়, ক্লোরাইড আয়নটা আরবিসি তে চলে যাচ্ছে। এবার দেখো, এটি একটি ইলেকট্রোকেমিক্যাল ব্যালেন্স বজায় রাখে। তাহলে এই যে দেখতে পাচ্ছ HCO3 এবং ক্লোরাইড আয়ন, এরা যখন হচ্ছে কি তোমার এই যে গ্রহণ বা বর্জন হচ্ছে, তো এটা করার পিছনে কারণ কি না, ইলেকট্রোকেমিক্যাল একটা ব্যালেন্স বা একটা সাম্যাবস্থা বজায় রাখার জন্য, ঠিক আছে। তো কি হয় অ্যাকচুয়ালি দেখো, ভালো করে শোনো, তো ভালো করে শোনো, এখানে কি হয় না, তোমরা দেখো আমি ডায়াগ্রামটা দেখিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। এই ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা আছে রেড ব্লাড সেল, এই সেলটাকে বলা যায় রেড ব্লাড সেল। এখানে দেখতে পাচ্ছ যে প্লাজমা, আর এটা দেখতে পাচ্ছ, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পালমোনারি হচ্ছে ক্যাপিলারি। আমি এই যে ছবিটা আঁকলাম এটা ধরে নাও একটা আরবিসি, এটা একটা আরবিসি, ঠিক আছে, এটা একটা আরবিসি। তো দেখো এই আরবিসি তে কি হচ্ছে, তাহলে কি বললাম, আর বাইরেটা আছে তোমার প্লাজমা। প্লাজমা মানে আমাদের যে ব্লাড সেলগুলো তো প্লাজমাতে থাকে, তাই না? আমাদের ব্লাড হচ্ছে কি তোমার 55% প্লাজমা, আর 45% হচ্ছে কি তোমার ব্লাড প্রপার্সন। তাহলে ব্লাড প্রপার্সন গুলো হচ্ছে কি তোমার তোমার হচ্ছে প্লাজমাতে থাকে, ঠিক আছে। তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, তো এই প্লাজমাতে যখন CO2 গুলো তৈরি হচ্ছে, কোথা থেকে আসছে না, তোমার ওই টিস্যু ভ্যাসেল থেকে। এই CO2 দেখো কোথায় যাচ্ছে না, তোমার আরবিসির মধ্যে ঢুকছে, দিয়ে কি হয় না, ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে। তো এই বিক্রিয়া করার জন্য যে এনজাইমটা লাগে তার নাম কি, কার্বনিক অ্যানহাইড্রেজ। যে কি তৈরি করে না H2CO3 তৈরি করে দিল, ঠিক আছে। এই H2CO3 এবার কি করে না, তোমার বললাম কি না H প্লাস প্লাস HCO3 মাইনাসে কনভার্ট হয়ে গেল, এটাই তো আমি বললাম। এবারে দেখো এই যে HCO3 এবারে কি করছে দেখো, একটা এই HCO3টা বাইরে বেরিয়ে যায়, HCO3টা বাইরে বেরিয়ে গেল, HCO3 মাইনাস আর কি, HCO3 মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে এই বাইরে প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন, ঠিক আছে, Cl মাইনাস আয়ন ভেতরে ঢুকছে। কি বলা বুঝতে পারবে, ক্লোরাইড আয়নটা হচ্ছে কি ভিতরে ঢুকছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে বাইকার্বনেট যেটা হচ্ছে কি তোমার মানে আরবিসি থেকে প্লাজমাতে গেল, ঠিক একই সময় প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন হচ্ছে কি তোমার আরবিসির মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে। এবার কি দেখো, এই যে H প্লাস আয়ন থেকে গেল, সে কি করবে না H প্লাস সঙ্গে হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন কি করছে দেখো, এই HB মাইনাস, এ কি করবে না HB তৈরি করে দিয়ে সেটা আবার থেকে গেল, ঠিক আছে, ব্লাডের মধ্যে থেকে গেল। তো এইটাকেই আমরা কি বলছি না ক্লোরাইড শিফট বা হামবার্জার ফেনোমেনন, ঠিক আছে, ক্লোরাইড শিফট বা হামবার্জার ফেনোমেনন। চলো দেখো নেক্সট, দেখো তাহলে তোমরা মনে রাখবে যে প্লাজমা থেকে Cl মাইনাস আরবিসির মধ্যে প্রবেশ করে, আর হচ্ছে আরবিসি থেকে বাইকার্বনেট ডিফিউশনের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে না প্লাজমাতে চলে যাচ্ছে। এটাকে আমরা বলি কি না তোমার হচ্ছে কি হামবার্জার ফেনোমেনন, ঠিক আছে, হামবার্জার ফেনোমেনন। চলে দেখো নেক্সট, এবার দেখো, আচ্ছা এই যে HBB তৈরি হলো এর কাজ কি জানো তো,
এইচবিবি তৈরি হলো তখন সে কি করবে না তোমার হচ্ছে কি এই ডিফিউশনের মাধ্যমে O2 হচ্ছে কি তোমার কি করবে, O2টাকে হচ্ছে কি তোমার বেসিক্যালি কি করবে, O2টাকে হচ্ছে কি তোমার গ্রহণ করতে সাহায্য করবে, ঠিক আছে, গ্রহণ করতে সাহায্য, আর আলাদা মেকানিজম তৈরি। চলে দেখো নেক্সট। এবার দেখো, এবার হচ্ছে কি আমরা পড়বো যে শ্বাস প্রশ্বাসের স্নায়বিক বা রাসায়নিক নিয়ন্ত্রণ কিভাবে হচ্ছে নিউরাল বা কেমিক্যাল রেগুলেশন হয় আমাদের রেসপিরেশনের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো এবার দেখো ভালো করে দেখো, এবার তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে হচ্ছে কি কেমিক্যাল রেগুলেশন বা এবং হচ্ছে নিউরাল রেগুলেশন আমাদের রেসপিরেশনের ক্ষেত্রে হয়ে থাকে। তো বলছে মানব দেহে শ্বাস প্রশ্বাস একটি আংশিক স্বেচ্ছাচালিত বা ভলিটারি এবং আংশিক হচ্ছে কি তোমার ইনভলিটারি প্রক্রিয়া, মানে কিছুটা আছে তোমার ভলিটারি মানে আমাদের ইচ্ছাধীন, কিছুটা আমাদের ইচ্ছার বাইরে হয়। তো এটি স্নায়বিক কেন্দ্র এবং রাসায়নিক সংকেত দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দেখো নিউরাল রেগুলেশন, ঠিক আছে, অর্থাৎ কিভাবে স্নায়বিক নিয়ন্ত্রণ হয়। তো তার জন্য দেখো মূল কেন্দ্র হিসাবে আমাদের থাকে কি, ভালো করে মাথায় রেখে দাও, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে, মেডুলা অবলঙ্গটা এবং পোন্স, ঠিক আছে, মেডুলা অবলঙ্গটা এবং পোন্স। এবারে এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য একটি ছক করে দেওয়া হয়েছে। দেখো এই ছকে আমরা কি দিয়েছি, এই এই ছকে দেওয়া হয়েছে এই যে এটা মূল কেন্দ্র তাহলে কি না আমাদের মেডুলা অবলঙ্গটা এবং পোন্স, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা লক্ষ্য করো যে ইন্সপিরেটরি সেন্টার, এক্সপিরেটরি সেন্টার এবং হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার এবং অ্যাবনিউস্টিক সেন্টার। তো যেটা ইন্সপিরেটরি সেন্টার এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, যেটা স্বাভাবিক ইন্সপিরেশন নিয়ন্ত্রণ করে। এক্সপিরেটরি সেন্টার হচ্ছে দেখো মেডুলা অবলঙ্গটা, এটা জোর করে এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করে। নিউমোটেক্টিক সেন্টার হচ্ছে আমাদের পোন্স, যেটা ইন্সপিরেশনের সময় ও গভীরতা নিয়ন্ত্রণ করে। আর অ্যাবনিউস্টিক সেন্টার যেটা পোন্স, যেটা আমাদের কি করে না নর্মালি তোমরা দেখতে পেলে যে ওভারঅল যদি আমরা দেখি, যদি তোমাদের রেসপিরেটরি সেন্টার জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলবে আমাদের মস্তিষ্ক কাণ্ডে অবস্থান করে মেডুলা অবলঙ্গটা এবং পোন্স। তো এদেরকে আবার দেখো কাজের অনুযায়ী ভাগ করেছি আমরা, ইন্সপিরেটরি সেন্টার, এক্সপিরেটরি সেন্টার, নিউমোটেক্টিক সেন্টার আর হচ্ছে অ্যাবনিউস্টিক সেন্টার, ঠিক আছে। প্রত্যেকের দেখো আলাদা আলাদা তোমার করে প্রত্যেকটা দেখো কাজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যাতে তোমরা হচ্ছে কি পড়ে মনে রাখতে পারো, ঠিক আছে, যাতে তোমরা পড়ে মনে রাখতে পারো। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো স্নায়বিক নিয়ন্ত্রণ, স্নায়ু কিভাবে নিয়ন্ত্রণ করে দেখো। তো স্নায়বিক নিয়ন্ত্রণের জন্য বলছে আমাদের ক্ষেত্রে কি থাকে না তোমার হচ্ছে কি ফ্রেনেটিক নার্ভস, যেটা ডায়াফ্রামকে উদ্দীপিত করতে সাহায্য করে। ইন্টারকোস্টাল নার্ভস, যেটা বলছে আন্তঃপাঞ্জরের পেশিগুলোকে হচ্ছে কি তোমার চালায়। আর হচ্ছে ভেগাস নার্ভ, যেটা ফুসফুস থেকে প্রতিক্রিয়া পেয়ে কেন্দ্রকে তথ্য পাঠায়, ঠিক আছে। তাহলে এরা কিন্তু তোমার হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ করে থাকে আমাদের রেসপিরেশনের ক্ষেত্রে। আর কিছু থাকে কেমিক্যাল নিয়ন্ত্রণ, ঠিক আছে, কেমো রিসেপ্টর থাকে, ঠিক আছে, কেমো রিসেপ্টর বলছে দেহে গ্যাসীয় আদান অবস্থার পরিবর্তন অনুধাবন করে শ্বাস কেন্দ্রকে উদ্দীপিত করে। তো এখানে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর থাকে আর পেরিফেরাল কেমো রিসেপ্টর থাকে। তো সেন্ট্রাল কেমো রিসেপ্টর হিসাবে থাকে কে মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে, রক্তের CO2 এবং পিএইচ নিয়ন্ত্রণ করে। আর যেটা পেরিফেরাল হচ্ছে কি কেমো রিসেপ্টর, যেটা আমাদের করোটিড বডি এবং এওটিক বডি, ঠিক আছে, করোটিড বডি নেকে থাকছে, এওটিক বডি হচ্ছে এওটাতে থাকছে। এটা কিভাবে শনাক্ত করছে না O2 CO2 এবং পিএইচ কে আইডেন্টিফাই করছে। চলো এবার দেখো, এবার এই CO2 এবং পিএইচ এর ভূমিকা কি দেখো। বলছে CO2 এবং পিএইচ এর ভূমিকা বলছে যে CO2 যদি পরিমাণ বেড়ে যায় তাহলে অবভিয়াসলি পিএইচ বাড়বে না কমবে। CO2 তোমরা জানো অ্যাসিডিক, তাহলে পিএইচ হচ্ছে কমবে, তাই তো, পিএইচ কমবে, তাহলে শ্বাসকেন্দ্র তখন হচ্ছে উদ্দীপিত হবে, তাহলে কম পিএইচ এর শ্বাসকেন্দ্র উদ্দীপিত হবে, শ্বাস হার তখন বেড়ে যাবে, তখন CO2 কে কমে যায়। শ্বাস হার যদি বেড়ে যায় মানে তাহলে O2 বেশি করে ঢুকবে, তাই তো, শ্বাস হার বেড়ে যাওয়া মানে কি O2 বেশি করে ঢুকবে, O2 যদি বেশি করে ঢুকে তাহলে CO2 পরিমাণ কমে যাবে, তখন দেখো এই যে পিএইচ কমে গেছিল তখন পিএইচ আবার বেড়ে যাবে। আর O2 এর ভূমিকা কি বলছে, যখন PO2 এর পরিমাণ কমে যায় মানে হাইপোক্সিয়া কন্ডিশনে, তখন পেরিফেরাল কেমো রিসেপ্টর সক্রিয় হয়ে যায়, ঠিক আছে। পেরিফেরাল কেমো রিসেপ্টর যদি সক্রিয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করবে না তোমার হচ্ছে কি বেশি করে তোমার হচ্ছে কি অক্সিজেনটাকে হচ্ছে কি গ্রহণ করার জন্য শ্বাসের হারটাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে, রেসপিরেটরি যে রিদমটাকে বাড়িয়ে দেবে, বেশি করে O2 তখন গ্রহণ করতে চেষ্টা করবে। চলো এবারে দেখো ব্রিদিং রেগুলেশনের ফিডব্যাক ধারা। ব্রিদিং রেগুলেশন করার জন্য দেখো বলছে রক্তে CO2 বেড়ে গেলে, ঠিক আছে, তখন ব্রিদিং হচ্ছে বেড়ে যায়, মানে ব্রিদিং হচ্ছে কি তোমার কি হবে বেড়ে যাবে। কেমো রিসেপ্টর মেডুলাকে সংকেত দেয়, ইন্সপিরেটরি সেন্টার শ্বাসটাকে বাড়িয়ে দেয়। আর CO2 বেশি পরিমাণে বেরিয়ে যায়, রক্তে পিএইচ হচ্ছে কি স্বাভাবিক হয়। চলো এবার হচ্ছে কি এখানে আমরা অলরেডি এগুলো দেখিয়েছি, আমি আর এখানে বলছি না। চলো এবার হচ্ছে কি দেখো আমরা চলে আসবো কি হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া কি জিনিস না তোমরা জানো যে হাইপোক্সিয়া হচ্ছে কি মানে সোজা মোটা বাংলা কথায় যেটাকে বলা হয় পাতি বাংলা কথায় যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পাওয়াকে আমরা বলি কি হাইপোক্সিয়া, ঠিক আছে। হ্যাঁ, লো লো O2 লেভেল, একদম ঠিক। দেখো তো এখানে হাইপোক্সিয়ার কারণ কি
দেখো বাতাসে অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, বা যদি হচ্ছে কি দেখো ফুসফুসের কার্যকারিতা যদি কমে যায়, বা হতে পারে যে হিমোগ্লোবিন বা রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা যদি কমে যায়, কিংবা রক্ত প্রবাহ বা সঞ্চালন যদি ব্যাহত হয়ে যায়, তখনও কিন্তু হাইপোক্সিয়া হতে পারে। বা কিংবা দেখো কোষে অক্সিজেনের ব্যবহারে সমস্যা যদি হয়ে যায়। তো এই হাইপোক্সিয়ার দেখো প্রকারভেদে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এক নম্বর দেখতে পাচ্ছ যে হাইপোটক্সিক হাইপোক্সিয়া, এনিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট হাইপোক্সিয়া, এবং হচ্ছে তোমার হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। তো প্রথমে দেখো হাইপোক্সিক হাইপোক্সিয়া কাকে বলে। বলছে যে ফুসফুসে যথেষ্ট O2 আসছে না, বা PO2 কম। কেন হচ্ছে না, দেখো উচ্চ পর্বত বা ফুসফুসে যদি কোনো ডিজিজ থাকে, যেমন হচ্ছে অ্যাসমা, নিউমোনিয়া, ঠিক আছে, তাহলে যদি হচ্ছে ফুসফুসে যথেষ্ট O2 আসছে না, তখন যেটা হয়, তখন তাকে বলা যায় হাইপোক্সিক হাইপোক্সিয়া। ঠিক আছে, হাইপোক্সিক হাইপোক্সিয়া। নেক্সট দেখতে পাচ্ছ তোমার হচ্ছে কি এনিমিক হাইপোক্সিয়া। এনিমিক হাইপোক্সিয়া কখন হচ্ছে না, এনিমিক হাইপোক্সিয়া বলছে যে যখন হচ্ছে কি হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, তাহলে O2 পরিবহন ক্ষমতা কমে যাবে। তুমি ভাবো যে যদি কোনো একটা ব্যক্তির মধ্যে, ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন লেভেল যদি কমে যায়, তাহলে অবভিয়াসলি তার কি হবে, তার হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন মানে কম O2 সঙ্গে বাইন্ড করবে, তাহলে কম O2 হচ্ছে পরিবাহিত হবে। তখন কি হবে দেখো, এনিমিয়া বা কার্বন ডাইঅক্সাইড বিষক্রিয়ার জন্য আমরা এই অ্যানিমিক হাইপোক্সিয়া আমরা দেখতে পাই। আর স্টেগনেন্ট হাইপোক্সিয়া, এটা কাকে বলছে, বলছি যদি কোনো কারোর হার্ট ফেলিওর বা ইলেকট্রিক্যাল শক হয়, তাহলে কি বলছে, রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়, কিছুতে O2 হচ্ছে পৌঁছায় না। আচ্ছা, নেক্সট দেখো হিস্টোটক্সিক হচ্ছে হাইপোক্সিয়া। বলছে যদি কোষে O2 আছে কিন্তু ব্যবহার করতে পারছে না, ঠিক আছে, যেমন হচ্ছে কি দেখো এনজাইম ইনহিবিশন, অর্থাৎ দেখো সায়ানাইড বিষক্রিয়া যেমন হয়ে যায়, তখন তাকে বলা যায় হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। অর্থাৎ কোষে O2 আছে কিন্তু ব্যবহার করতে পারছে না, কেন না, সেখানে দেখতে পাচ্ছ যে রেসপিরেটরি ব্লকার হিসাবে চলে আসছে কি সায়ানাইড। ঠিক আছে, তাহলে এই চারটি হচ্ছে কি টাইপস আমরা বলতে পারি হাইপোক্সিয়াকে ভাগ করা হয়, হাইপোক্সিক হাইপোক্সিয়া, এনিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট হাইপোক্সিয়া, এবং হচ্ছে তোমার হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। চলো দেখো এবার দেখো হাইপোক্সিয়ার উপসর্গ, হাইপোক্সিয়ার উপসর্গ, সিমটমস। তো দেখো প্রথম কথা হচ্ছে কি দেখো শ্বাসকষ্ট বা তোমার হচ্ছে শ্বাসকষ্ট বা হচ্ছে তোমার তোমার ডিসপেনিয়া, মাথা ঘোরা বা বিভ্রান্তি, ঠিক আছে, ঠোঁট বা আঙুলের নিচে রং, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চেতনা হারিয়ে ফেলা বা অজ্ঞান হয়ে যাওয়া। ডায়াগনোসিস কিভাবে করবে তুমি হাইপোক্সিয়া, তো বলছে পালস অক্সিমিটার রয়েছে, এটা দিয়ে আমরা মেপে নিতে পারি। তারপরে হচ্ছে তোমার আর্টারি ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারি আমরা, হিমোগ্লোবিন লেভেল টেস্ট করতে পারি, ইসিজি বি হবে, এটা কিন্তু নট ইনভলভ ইন দ্য ফোর্স এক্সপ্রেশন বলেছে। সি হবে না বি হবে, তোমরা সবাই তো বি বলছো। না, এটা বাবা বি হবে, হ্যাঁ, বি হবে। ঠিক আছে, বি হবে। তাহলে এখানে হচ্ছে কি ডায়াফ্রাম কিন্তু প্রাইমারি মাসল ফর ইন্সপিরেশন, নট ফর এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে অপশন বিটা কিন্তু রাইট আছে, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 6। এখানে বলছে দেখো যে ম্যাচিং করতে বলেছে কলাম 1 এবং কলাম 2। এখানে ট্রাকিয়া, ব্রঙ্কিওলস এবং হচ্ছে এলভিওলাই, সিম্পল কোয়ামাস, কিউডাল, আর এই যে সিউডো স্ট্রাটিফাইড কলাম না। ঠিক আছে, কোনটা হবে বলো। কোশ্চেনের নাম্বার লিখে তোমরা অ্যান্সার করো বাবা, আমি আগেও বলেছি তোমাদের, কোশ্চেনের নাম্বার লিখে অ্যান্সার করবে, ঠিক আছে, একদম একদম। তাহলে এখানে ম্যাচিং করা আছে, তাই না, ট্রাকিয়া আছে কি তোমার সিম্পল কোয়ামাস, ব্রঙ্কিওলস হচ্ছে কিউডাল, এলভিওলাই যেটা আছে সিউডো স্ট্রাটিফাইড কলাম না। ঠিক আছে, অপশন, সরি 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 ভুল বললাম এখানে, এখানে তো ভুল বলে ফেললাম। এলভিওলাইটা আছে কি তোমার কি হবে, এলভিওলাইটা হবে তোমার সিম্পল স্কোয়ামাস। ঠিক আছে, এলভিওলাইটা সিম্পল স্কোয়ামাস। আর যেটা ট্রাকিয়াটা হচ্ছে কি তোমার কি হবে না সিডো স্ট্রাটিফাইড, আর ব্রঙ্কাইটা হচ্ছে তোমার কি হবে কিউটার। ঠিক আছে, আমি একটু ভুল বলে ফেলেছি, এটা অপশন এ হয়ে যাবে।
ঠিক আছে, অপশনটা এ হয়ে যাবে। তাহলে এলভিওলাইটা আমরা দেখলাম কি সিম্পল স্কোয়ামাস থাকে, একটু আগেই তো আমরা পড়লাম। দেখো, চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার বলছে মাউথ টু মাউথ, তোমার হচ্ছে কি শ্বাস, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সময়, মুখে মুখে যে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সময় কম্প্রেশন অফ দ্য চেস্ট, বুকে চাপ দেওয়া হয়, নাকে বায়ু প্রবেশ করানো হয়, নাক বন্ধ করে মুখে ফু দেওয়া হয়, নাকি ডায়াফ্রাম উপর দিয়ে ফেলা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্লকিং নোজ অ্যান্ড ব্লোয়িং ইনটু মাউথ। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট আর্টিফিশিয়াল রেসপিরেশন ইজ কারেক্ট। কৃত্রিম শ্বাস প্রশ্বাস সম্পর্কে সঠিক বিবৃতি কোনটি? বলো কি হবে? কোশ্চেন লিখে অ্যান্সার না, কোশ্চেন নাম্বার লিখে। একদম একদম। তাহলে কি হবে এটা? যেহেতু বলেছে আর্টিফিশিয়াল রেসপিরেশন সম্বন্ধে কোনটা সঠিক? একদম অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে দেখো নেক্সট। এবার বলছে ডেড স্পেস ডাজ নট ইনক্লুডেড, ডেড স্পেস অন্তর্ভুক্ত করে না কোনটা? ট্রাকিয়া, টার্মিনাল ব্রঙ্কিওল, নাকি এলভিওলার সেক, নাকি নেজাল কেভিটি? কি হবে? ইয়েস, অপশন সি, অপশন সি। চলে দেখো নেক্সট। ইন এন অ্যাডাল্ট মেল দ্য অ্যাপ্রক্সিমেট অ্যানাটমিক্যাল ডেড স্পেস ইজ ডেস। ঠিক আছে, বলছে দেখো যে তোমার হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের আনুমানিক অ্যানাটমিক্যাল ডেড স্পেস কতটা? ঠিক আছে, কতটা হবে? একদম একদম 150 ml, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ভাইটাল ক্যাপাসিটি, ভিসি যেটাকে বলেছিলাম ভাইটাল ক্যাপাসিটি, এটাকে কি ইকুয়েশন দিয়ে আমরা প্রকাশ করি? এটাকে আমরা কি ইকুয়েশন দিয়ে প্রকাশ করি? টাইডাল ভলিউম আইআরভি ইআরভি, তাই না? টাইডাল ভলিউম আইআরভি ইআরভি। ঠিক আছে, অপশন অপশন হচ্ছে কি তোমার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা বলো দেখি যে তোমার কোশ্চেনের প্যাটার্ন গুলো ঠিক আছে আজকে? কোশ্চেনের প্যাটার্ন গুলো ঠিক আছে? কোশ্চেন লেভেল ঠিক আছে? ঠিক আছে তো? মানে তোমরা উপকার পাচ্ছ তো? তোমরা কিন্তু অনেস্টলি অ্যান্সার করবে। ঠিক আছে, যদি তোমাদের মনে হচ্ছে যে আরো স্ট্যান্ডার্ড করতে হবে বা আরো, তোমরা বলতে পারো। ঠিক আছে, আমি আমার তরফ থেকে যতটা করার করছি বাবা। ঠিক আছে, তোমাদের অসুবিধা হলে তোমরা কিন্তু বলতে পারো। ঠিক আছে, একদম একদম। কাজে লাগাও, কাজে লাগাও, হ্যাঁ একদম কাজে লাগাও, তবে গিয়ে সেটা সার্থক হবে। ঠিক আছে, কাজে লাগাতে হবে, পড়ে যাও, পড়ে যাও। ঠিক আছে, এপাশ সেপাশ না ভেবে, ঠিক আছে, পড়ে যেতে হবে, ভালো করে পড়ে যাও। চলো দেখো, এবার বলছে হুইচ লাং ভলিউম ক্যান নট বি মেজার্ড বাই স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি দ্বারা কোনটি মাপা যায় না? টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, রেসিডুয়াল ভলিউম, নাকি ভাইটাল ক্যাপাসিটি? কোনটা মাপা যায় না? কোনটা মাপা যায় না? কোনটা মাপা যায় না? ঠিক আছে, তাহলে এটা কি হবে? অপশন সি একটা হবে। ঠিক আছে, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন বলছে টাইডাল ভলিউম ইজ ডিফাইন্ড এজ দিস। টাইডাল ভলিউম কাকে আমরা ডিফাইন করি? টাইডাল ভলিউম বলতে কি বোঝায়? টাইডাল ভলিউম বলতে কি বোঝায়? আচ্ছা, ক্লোরাইড শিফট হেল্পস ইন দিস। ক্লোরাইড শিফট হচ্ছে কি সাহায্য করে কোথায়? ক্লোরাইড শিফট হেল্পস ইন দিস O2 ট্রান্সপোর্ট, বাফারিং অ্যাসিড, HCO3 ট্রান্সপোর্ট, নাকি ইনক্রিজিং আরবিসি কাউন্ট? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 21। বলছে দেখো, নিউমোটেকটিক সেন্টার কন্ট্রোলস ডেস। নিউমোটেকটিক কেন্দ্র নিয়ন্ত্রণ করে ডিপ ডেপথ অফ ব্রিদিং, ইনিশিয়েশন অফ দ্য ব্রিদিং, রেট এন্ড ডেপথ অফ দ্য ইন্সপিরেশন, নাকি CO2 লেভেলস ইন দ্য ব্লাড? ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি, রেট এন্ড ডেপথ ইন্সপিরেশন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে বলছে দেখো, রেসপিরেটরি সেন্টার্স আর লোকেটেড ইন দেশ, সেরিবেলাম, নাকি সেরিব্রাম, মেডুলা অ্যান্ড পন্স, থ্যালামাস? এটা তো তোমরা চোখ বন্ধ করে পেয়ে যাবে, তাই না? চোখ বন্ধ করে পেরে যাবে যদি পড়াশোনা করছো আর কি। যদি পড়াশোনা করছো, পড়াশোনা না করলে পারবে না। তোমাকে এই জিনিসগুলোই মনে হবে যে বিশাল কোশ্চেন, তাই না? পড়াশোনা করতে হবে। চলো এবার বলছি দেখো, সেন্ট্রাল কেমো রিসেপ্টার্স ডিটেক্ট চেঞ্জেস ইন ডেস। সেন্ট্রাল কেমো রিসেপ্টার বুঝতে পারে কি? O2, CO2 অ্যান্ড পিএইচ,
এটা তো তোমরা বুঝতে পারলে, এটা তো পড়ানো হলো যে CO2 এন্ড পিএইচ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার দেখো পেরিফেরাল কেমো রিসেপ্টার্স আর ফাউন্ড ইন ডেস। ঠিক আছে, পেরিফেরাল কেমো রিসেপ্টার্স আর ফাউন্ড ইন ডেস। দেখো এবার বলছে পেরিফেরাল কেমো রিসেপ্টার কোথায় অবস্থান করে? ব্রেন স্টেম, ক্যারোটিড এন্ড এরোটিক বডিজ, কিডনিস, ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে কি হবে এটা? একদম একদম অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো বলছে শ্বাস প্রশ্বাসের সবচেয়ে শক্তিশালী উদ্দীপক কোনটা? শ্বাস প্রশ্বাসের সবচেয়ে শক্তিশালী উদ্দীপক কোনটা? গুড কোশ্চেন, তাই না? ভালো কোশ্চেন। ভালো উদ্দীপক হচ্ছে কি তোমার হাই CO2। ঠিক আছে, মোস্ট স্টিমুলাস ফর দ্য রেসপিরেশন ইজ দ্য হাই CO2 হবে। ঠিক আছে, হাই CO2। চলো এবার বলছে দেখো হিস্টোটক্সিক হাইপোক্সিয়া ওকার্স হোয়েন ডেস। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হয় যখন, কি বলেছিলাম? হিস্টোটক্সিক হচ্ছে কি তোমার বলেছিলাম যখন সায়ানাইড থাকবে, তাই না? মানে যখন হচ্ছে কি তোমার কি হবে? কোনো বিষক্রিয়া হবে, কোনো বিষক্রিয়া হবে। তাহলে এখানে বলছে অক্সিজেন আনঅ্যাভেলেবল, হিমোগ্লোবিন লো, সেল ক্যান নট ইউটিলাইজ অক্সিজেন, এটাই হবে অপশন সি। সেল ক্যান নট যখন ইউটিলাইজ করতে পারে অক্সিজেনটাকে। আচ্ছা, সাইনোসিস অকার ডিউ টু হাই ব্লাড গ্লুকোজ, হাই WBC কাউন্ট, নাকি রিডিউস অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, নাকি হাই আয়রন কাউন্ট? এটাও তো অপশন সিটাই হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো ইন এনিমিয়া হাইপোক্সিয়া ইজ ডিউ টু ডেস। এনিমিয়ার ক্ষেত্রে হচ্ছে হাইপোক্সিয়া কি কারণে হয়? CO2 হাই, হিমোগ্লোবিন লো, নাকি তোমার হচ্ছে কি লাংস ফেলিওর, নাকি হার্ট অ্যাটাক? অবভিয়াসলি হচ্ছে কি হিমোগ্লোবিন লো হবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ হাইপোক্সিয়া? হিস্টোটক্সিক, হাইপোপারিক, স্ট্যাগনেন্ট, নাকি এনিমি? তাহলে এটা অপশন বি এরটা এরকম কোনো টার্ম তোমরা পড়োনি, তাই না? এরকম কোনো টার্ম তোমরা পড়োনি অপশন বি এরটা, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা বলছে বোর এফেক্ট ডেসক্রাইবস, বোর এফেক্ট বলতে কি বোঝায়? ঠিক আছে, এফেক্ট অফ O2 and CO2 ট্রান্সপোর্ট, নাকি CO2's effect on the O2 binding with the hemoglobin, HCO3 formation from CO2, chloride shift in the lungs। তাহলে কি হবে? বোর এফেক্টের ক্ষেত্রে তোমরা কি পড়লে? ইয়েস, অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে 30টা কোশ্চেন মোটামুটি আমরা পড়ে নিলাম এখান থেকে। আই হোপ তোমাদের যদি এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে, ঠিক আছে, আশা করি তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র তোমরা আরেকটু ভাবে এই এদের যে মানগুলো একটু দেখে নেবে, টিভি, IRV, ERV, টোটাল লাং ক্যাপাসিটি, রেসিডুয়াল ক্যাপাসিটি। ঠিক আছে, এই ক্যাপাসিটি গুলো একটু মুখস্থ করে নেবে। বাকি যে কোশ্চেন গুলো তোমরা প্র্যাকটিস করলে এখান থেকেই চলে আসবে। কেমন? তোমরা আপাতত হচ্ছে কি তোমার এই যে মানগুলো, এই যে মানগুলো তোমাদেরকে বলছিলাম না, মানগুলো একটু ভালো করে পড়ে নেবে। কেমন? মানগুলো যদি ভালো করে পড়ে নিতে পারো, এই যে মানগুলো, এই মানগুলো একটা টেবিল করে দেওয়া হয়েছে, টেবিলে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, চলো এবারে হচ্ছে কি আর কথা না বাড়িয়ে, দেখতে পাচ্ছ মানুষকে খুশি করা মুশকিল, 20 থেকে 30টা করা হলো। আমি এখন আজকে আবার 11-12 পড়াবো। এখন বাজে 11টা 8, সে বলছে আবার 50টা করলে ভালো হবে। বুঝতে পেরে? খুশি করা যাবে না। তাহলে আমাকে সারা রাত ধরে তোমাদেরকে পড়াতে হবে, আর কিছু না, এই তো। যাই হোক, দেখো এবার আমরা শুরু করছি। দেখো এবার আমরা শুরু করব কি ভলিউমস। দেখো এবার আমরা শুরু করছি, দেখো ভলিউম, মানে তোমার SRST 11-12 রেসপিরেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ভলিউমস এন্ড ক্যাপাসিটি